আচ্ছা, তাহলে আজকে আমাদের হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন লেকচার 1। আমরা থার্মোডাইনামিক্স যখন করছিলাম, হ্যাঁ, তখন ফার্স্ট লটা করছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা থার্মোডাইনামিক্স যখন করছিলাম তখন ফার্স্ট ল দেখছিলাম, এবং ফার্স্ট ল দেখার পর ফার্স্ট ল এর লিমিটেশন গুলা আমরা একটা ইমেজ দেখছিলাম যে ফার্স্ট ল এর কি কি লিমিটেশন আছে। এই জিনিসটা আজকে আবার একটু রিভিউ করতে হবে, কারণ আমরা সেকেন্ড ল করব, তো নিশ্চয়ই ফার্স্ট ল এর লিমিটেশন আছে, যার কারণে সেকেন্ড ল এর আবিষ্কারটা। ফার্স্ট ল এর লিমিটেশন গুলো কি কি, এগুলা এখানে দেখো। ফুয়েলকে ওয়ার্কে কনভার্ট করা যাবে, বাট ওয়ার্ককে কিন্তু ফুয়েলে কনভার্ট করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ল এর একটা লিমিটেশন। সেকেন্ড হচ্ছে এই যে মনে করেন আপনার বরফ আছে, আপনার কাছে বরফগুলা আপনার যখন এন্ট্রপি বেড়ে যাবে, হ্যাঁ, তাদের মধ্যে ডিসঅর্ডার হয়ে যাবে, একটা তাদের ডিসকন্টিনিউটি হয়ে যাবে তাদের মধ্যে, যার কারণে তার এন্ট্রপি বেড়ে যাওয়ার কারণে সে কিন্তু এভাবে গলে যাবে, রাইট? কিন্তু ওরা বলতে ফার্স্ট লতে এটা আলোচনা করে নেই যে গলে যাওয়া বরফগুলোকে আবার সেম পরিমাণ বরফ আনা যাবে কিনা। হ্যাঁ, এটা কিন্তু ফার্স্ট লতে বলা হয়নি। ফার্স্ট লতে জাস্ট বলা হচ্ছে যে বরফটা এন্ট্রপি বাড়ার কারণে গলে যাবে। ঠিক আছে, দেন 3 নাম্বারটা যেটা আছে, এটা হচ্ছে হায়ার টেম্পারেচার থেকে তাপ কিন্তু লোয়ার টেম্পারেচারের দিকে যাইতে পারে, বাট লোয়ার টেম্পারেচার দিকে থেকে তাপমাত্রা বা তাপ কিন্তু হায়ার টেম্পারেচারের দিকে যাইতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ল এর লিমিটেশন। এগুলো পরীক্ষা আসলে এইভাবেই লিখবেন, সোজা বাংলায় লিখবেন, সমস্যা নাই। আর ফার্স্ট লটা কনজারভেশন অফ এনার্জি, মানে আপনি ফুয়েল দিচ্ছেন, ওই ফুয়েলের মধ্যে ওই ফুয়েল থেকে কতটুকু কাজ পাবেন সরাসরি সেটাই। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ল। কিন্তু সেকেন্ড ল যেটা, আমরা সেকেন্ড লতে যে ব্যাপারটা আমরা বেশি আলোচনা করব সেটা হচ্ছে the second law is also known as the law of increased entropy. এন্ট্রপি বাড়ার যে লটা, সেটাই হচ্ছে বেসিক্যালি সেকেন্ড ল। আপনাকে যদি বলে থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটা কি নিয়ে কথা বলে বেশি, আপনি বলবেন ল অফ ইনক্রিজড এন্ট্রপি। ঠিক আছে, তো এন্ট্রপির রিলেশন গুলা কিন্তু আমরা আরেকবার দেখছিলাম। হ্যাঁ, এন্ট্রপির ম্যাথ যখন আমরা করছি তখন কিন্তু আমরা রিলেশন গুলা দেখছিলাম যে এন্ট্রপির পরিবর্তনটা যদি জিরোর চাইতে বড় হয় তবে ইরিভার্সিবল প্রসেস, এন্ট্রপিটা পরিবর্তন যদি শূন্য হয় তবে রিভার্সিবল প্রসেস, এন্ট্রপির পরিবর্তন যদি শূন্য থেকে কম হয় তবে ইম্পসিবল একটা প্রসেস। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন এন্ট্রপির জন্য আমরা পড়ছিলাম। তাহলে আপনারা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল যদি কেউ বলে যে সেকেন্ড লটা বেসিক্যালি কি নিয়ে, আপনি কিন্তু এন্ট্রপি বলতে হবে। আপনি হিট ওয়ার্ক কনভার্ট, তাপমাত্রার কনভার্ট, তার লোয়ার টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার দিকে যাওয়ার প্রবাবিলিটি, এগুলো নিয়ে আলোচনা করে এটা যদি ফার্স্টেই বলেন তো ভুল হবে। আমরা এন্ট্রপির ব্যাপারটা নিয়েই বলবো যে ল অফ ইনক্রিজড এন্ট্রপি, এই ব্যাপারটা মাথায় রাখবেন। তাহলে এখানে আমরা এই জিনিসটা স্কিপ করে আমরা এই জায়গাতে চলে আসি। হ্যাঁ, এখানে দেখেন, তাহলে ডিফারেন্ট স্টেটমেন্টস অফ দ্য ল, সেকেন্ড ল এর স্টেটমেন্ট গুলা কি কি? দুটি স্টেটমেন্ট আমরা বেসিক্যালি বেশি জোর দিই আর কি। অনেক স্টেটমেন্ট আছে, যে ক্যালভিন প্লাঙ্ক স্টেটমেন্ট এবং ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্যালভিন প্লাঙ্কটা কি বলছে? ইট ইজ ইম্পসিবল, হ্যাঁ, ফর এ হিট ইঞ্জিন টু প্রডিউস এ নেটওয়ার্ক in a complete cycle if it exchanges heat only with bodies at a single fixed temperature. তো এটা আমি আপনাকে সহজ ভাষায় যদি বলতে চাই, আপনাকে ক্যালভিন প্লাঙ্ক বলতেছে যে কি এটা এমন একটা মেশিন তৈরি করা অসম্ভব, হ্যাঁ, যে হিটকে মানে কাঁচকে পুরোপুরি তাপে পরিণত করবে। হ্যাঁ, এই জিনিসটা কাঁচকে তাপে পরিণত করার যে ব্যাপারটা, সেটাই কিন্তু এটা ইম্পসিবল। কাজকে আমরা একটু আগেই দেখছি লিমিটেশনে, ফার্স্ট ল এর লিমিটেশনে কি ছিল, যে ফার্স্ট ল কিন্তু কাজকে তাপে পরিণত করার ব্যাপারটা আলোচনা করেনি।
তো সেটা আমরা সেকেন্ড লতে আলোচনা করব। বাট এটা ক্যালভিন প্লাঙ্ক আগে স্টেটমেন্ট দিছে যে এটা এটা অসম্ভব, বাট এটাকে সম্ভব করবে কোন ল এর মাধ্যমে? এই সেকেন্ড ল এর মাধ্যমে আমরা এটাকে সম্ভব করব। আর ক্লসিয়াস এর স্টেটমেন্টটা হচ্ছে তাপমাত্রার স্টেটমেন্টটা কেমন, যে লোয়ার টেম্পারেচার, এটা এমন একটা মেশিন আপনি বা এমন একটা ডিভাইস আপনি তৈরি করা অসম্ভব যে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচারের দিকে তাপকে ধাবিত করবে। হ্যাঁ, এটা অসম্ভব। তাহলে এই দুটি স্টেটমেন্ট থেকে আমরা এটা বুঝলাম যে এই মেশিনগুলো আসলে বেসিক্যালি অসম্ভব। তাহলে এদেরকে সম্ভব করার জন্য আমার কি লাগবে? এক্সটার্নাল একটা ওয়ার্ক লাগবে। এই যে প্রত্যেকটা জিনিসের সাথে আবার বলে দিচ্ছি, যেমন প্রসেসটাতে দেখেন এই যে এখানে লিখছি, ইন আদার ওয়ার্ডস আনলেস দ্য কম্প্রেসর ইজ ড্রিভেন বাই এক্সটার্নাল ফোর্স দ্য রেফ্রিজারেন্ট ওন্ট বি এবল টু অপারেট। মানে রেফ্রিজারেটরটা অপারেট করা পসিবল না যদি আপনি এক্সটার্নাল কোনো ফোর্স কে ইউজ না করেন। এটাই। তাহলে এখানে আরেকটা জিনিস আছে দেখেন, এই যে হিট পাম্প এন্ড রেফ্রিজারেটর, হিট পাম্প এন্ড রেফ্রিজারেটর ওয়ার্কস অন ক্লসিয়াস স্টেটমেন্ট। হিট পাম্প এন্ড রেফ্রিজারেটর ওয়ার্কস অন ক্লসিয়াস স্টেটমেন্ট। তাহলে আপনারা এটাও প্রশ্ন করতে পারে কেউ যে ক্লসিয়াস স্টেটমেন্টে কোন দুটো জিনিস চলে? আমরা তো হিট ইঞ্জিন, হিট পাম্প, রেফ্রিজারেটর এই তিনটা জিনিস জানি, তো ক্লসিয়াস স্টেটমেন্টে কোনটা চলে? আপনি হিট পাম্প এন্ড রেফ্রিজারেটর বলবেন। ঠিক আছে, এটা গেল দুটো স্টেটমেন্ট আমার থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। তাহলে কি নিয়ে আলোচনা করে? এন্ট্রপি নিয়ে। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে থার্মোডাইনামিক্সের দুটি স্টেটমেন্ট, সেকেন্ড ল এর দুটি স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ক্যালভিন প্লাঙ্ক স্টেটমেন্ট আর একটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। তাহলে ক্যালভিন প্লাঙ্ক কি নিয়ে ডিল করছে ওর সূত্রের মধ্যে? যে কাজকে তাপে পরিণত করা যাবে না, হ্যাঁ, যদি সম্ভব কাজকে তাপে পরিণত করা সম্ভব যদি আপনি এক্সটার্নাল একটা ওয়ার্ক ইউজ করেন। মানে 100% সম্ভব না আর কি, কিছু বাদ যাবে। আচ্ছা, এবার আমরা রেফ্রিজারেন্ট দেখবো। হ্যাঁ, রেফ্রিজারেন্ট, তাহলে রেফ্রিজারেন্টের প্রপার্টি গুলো কি কি? গুড ডিজায়ারেবল প্রপার্টিস অফ এ গুড রেফ্রিজারেন্ট। একটা রেফ্রিজারেন্টের কি কি প্রপার্টি থাকতে পারে? প্রপার্টি দুই ধরনের হয়, একটা থার্মোডাইনামিক আর একটা কেমিক্যাল। আমরা বেসিক্যালি এই দুটো প্রপার্টি নিয়ে এখানে আলোচনা করব, আরো অনেক প্রপার্টি থাকতে পারে, ফিজিক্যাল প্রপার্টি থাকতে পারে। তো থার্মোডাইনামিক প্রপার্টিতে কি কি আছে? একটা রেফ্রিজারেন্টের থার্মোডাইনামিক প্রপার্টি কি কি দরকার? এটা লো বয়লিং পয়েন্ট, হ্যাঁ, লো ফ্রিজিং পয়েন্ট, তারপর পজিটিভ গ্যাস প্রেসার ইন কন্ডেন্সার এন্ড ইভাপোরেটর বাট নট ভেরি হাই, হাই ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ব্যাপার হওয়ার জন্য, লিকুইড স্টেট থেকে ব্যাপার স্টেট হওয়ার জন্য আমার ল্যাটেন্ট হিটটা বেশি দরকার। এই জিনিসটা একটা প্রপার্টি, রেফ্রিজারেন্টের একটা প্রপার্টি। আর কেমিক্যাল প্রপার্টি গুলা নন টক্সিক, নন ইনফ্লেমেবল, নন এক্সপ্লোসিভ, নন corrosive and chemically stable, no effect on quality of stored product। তাহলে আপনাকে পরীক্ষায় একটু চেকিং করার জন্য আপনাকে এইভাবে আনসার কোশ্চেনটা করতে পারে যে একটা ভালো রেফ্রিজারেন্টের, হ্যাঁ, কেমিক্যাল কি কি প্রপার্টি থাকা প্রয়োজন। আপনি তখন এই থার্মোডাইনামিক প্রপার্টি গুলো যদি লিখে দেন, হ্যাঁ, আপনার মার্ক কাটবে। আপনাকে এই কেমিক্যাল প্রপার্টি গুলো লিখতে হবে। এগুলা কেমিক্যাল প্রপার্টি, এরা কেমিক্যাল প্রপার্টি না, এটা কিন্তু থার্মোডাইনামিক প্রপার্টি। ঠিক আছে, তো এই দুটো জিনিস খুব মনোযোগ সহকারে পড়বেন, আবার একটু প্র্যাকটিস করবেন। গেল। তাহলে আমরা কমন কয়েকটা রেফ্রিজারেন্ট আগে দেখি, দেন আমরা জিডব্লিউপি এর রেফ্রিজারেন্ট গুলো দেখবো। কমন কয়েকটা রেফ্রিজারেন্ট এই যে এখানে আছে দেওয়া, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, রেফ্রিজারেন্ট 12, রেফ্রিজারেন্ট 22, রেফ্রিজারেন্ট 40, এরা কমন কয়েকটা রেফ্রিজারেটর। এদের এখানে ইংলিশও লেখা আছে এবং আমি পাশে এই কথাগুলারই বাংলা ডাইভার্ট বলতে পারেন, কনভার্সন বলতে পারেন। হ্যাঁ, এই যে অ্যামোনিয়া এখানে কি লিখছে দেখেন, দ্য ওল্ডেস্ট কমনলি ইউজড রেফ্রিজারেন্ট, সর্বাধিক ব্যবহৃত একটা রেফ্রিজারেন্ট হচ্ছে কি? অ্যামোনিয়া। এই কথাটাই এখানে বাংলায় লেখা আছে, সর্বাধিক প্রাচীনভাবে ব্যবহৃত রেফ্রিজারেন্ট। ঠিক আছে, স্টিল ইউজড ইন সাম সিস্টেম, এখনো কিন্তু
এই কিছু সিস্টেম এটি ইউজ করেই যাচ্ছে, এখনো কিছু সিস্টেমে ব্যবহৃত হয়, এবং ইট ইজ ভেরি টক্সিক। এই যে এখানে লেখা আছে এটি খুবই বিষাক্ত। তো বাংলাও যেহেতু লেখা আছে, ইংলিশও লেখা আছে, আপনাদের যার যেটা ভালো লাগে ওইটা পড়ে বুঝতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই গেল আমার কমন কয়েকটা রেফ্রিজারেন্ট। এখন আসেন, তাহলে এই কমন রেফ্রিজারেন্ট গুলা ম্যাক্সিমামই টক্সিক, কিন্তু বিষাক্ত। এটা সবাই সিএফসি অর্থাৎ আপনার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি নির্গত হয় এদের থেকে, যার কারণে এটা আমাদের ওজোন স্তরকে কিন্তু আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। সো বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে এই গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কিছু রেফ্রিজারেন্ট, হ্যাঁ, ক্লাইমেটটাকে চেঞ্জ করার কন্ডিশনের উপর বেস করে ওরা কিছু রেফ্রিজারেন্ট বানালো। এখানে আমি মাত্র জাস্ট 4টা লিখছি, এখানে কিন্তু ইউজ গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল রেফ্রিজারেন্ট আছে। এটার একটা গ্রেডিং আছে। এটা দুই ধরনের হইতে পারে আবার, হাই জিডব্লিউপি এন্ড লো জিডব্লিউপি। আপনার হাই জিডব্লিউপি যারা, ওরা আরো বেশি ভালো, হ্যাঁ, আর লো জিডব্লিউপি এরা একটু কম ভালো কিন্তু ভালো। ঠিক আছে, এই যেমন এগুলা দেখবেন আপনি দোকানে যখন বসেন, হ্যাঁ, চা খাইতে বসেন, নাস্তা করতে বসেন, দোকানদারের যে ফিসটা আছে ওখানে দেখবেন এই ধরনের কথাগুলো লেখা থাকে। এই যে এই কথাগুলো লেখা থাকে, অথবা এটা লেখা থাকে, এটা কমন না, এই কথাটা বেশি লেখা থাকে R134-এ। যেমন আমি একটা দোকানে প্রায় প্রায় সময় চা নাস্তা খাই, ওই দোকানের যে ফ্রিজটা আছে ওটাতে R600 লেখা। অনেক জায়গায় আবার এই জিনিসটার এই জিনিসটা আমি বলি, এগুলা কনফিউশন হওয়ার দরকার নাই, বা আমার কথাতে আপনার অতিরিক্ত জানতে গিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই। এখানে টেট্রাফ্লোরো ইথেন লেখা আছে, হ্যাঁ, এটারই আরেকটা প্রোডাক্ট সাইক্লোপেন্টেন। হ্যাঁ, তো আপনার সাইক্লোপেন্টেন এটার বৈশিষ্ট্য আলাদা, আর টেট্রাফ্লোরোর ইথেনের বৈশিষ্ট্য আলাদা। এরা কেন ভিন্ন হয়েছে? এদের অবশ্য ভিন্নতার কারণে এদের জিডব্লিউপি এর গ্রেডিং ভিন্ন হয়ে যাবে, বাট রেফ্রিজারেন্ট সেম। ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার বলে রাখি, আমাদের ওই যে মেশিন শপে আমরা ইলেকট্রোডের কিছু নাম্বারিং করি না, যেমন এই আপনার মনে করেন E6023, এই টাইপের কিছু মার্কিং করে আমরা পরীক্ষার হলে আমাদেরকে এগুলো লিখতে দেয় না, এগুলো লিখতে দেয়, রাইট? এ ঠিক সেম ভাবে R134A এদেরও কিন্তু আলাদা আলাদা নাম আছে, এটা আপনি দেখে নিন। আমি এই জিনিসটা বলে আপনাকে অতিরিক্ত বিব্রতকর অবস্থায় ফেলতে চাচ্ছি না আর কি, তবে এদেরও কিন্তু অ্যাব্রিভিয়েশন আছে, আপনি ওটাও দেখে নিতে পারেন, কারণ কমন রেফ্রিজারেন্ট তো এটা পরীক্ষাতে চলে আসতেই পারে যে এদের ইন্ডিভিজুয়ালি নাম কি, কিসের জন্য এরা, এদেরকে কি কি নামে ডাকবো আমরা। এখানে আরো দুইটা তিনটা দেওয়া আছে, আমি জাস্ট 4টা লিখলাম, এগুলো অনেকগুলো রেফ্রিজারেন্ট আছে। তো আমাদের এই ব্যাপারটা শেষ। এখন আপনার আমি আপনাকে দুইটা জিনিস খুব শর্টকাটে বুঝাই, একটা হচ্ছে রিভার্সিবল প্রসেস এবং আরেকটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। হ্যাঁ, এই দুটা জিনিস আমি আপনাকে একটু বুঝাই। কি কি বুঝাবো বলছি? রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, এই দুটা জিনিস। এই রিভার্সিবল জিনিসটা কি? হ্যাঁ, এটা এটা বাংলায় মনে হয় এটার প্রত্যাবর্তী প্রত্যাবর্তী প্রক্রিয়া, আর এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এরকম কিছু একটা আছে বাংলায়। রিভার্সিবল প্রসেসটা আপনি এন্ট্রপি নিয়ে যখন কথাবার্তা বলবেন না, আপনার বারবার খালি রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, ইম্পসিবল প্রসেস, এই জিনিসগুলো আপনি দেখছেন। এই রিভার্সিবল প্রসেস জিনিসটা কি, এটা একটু শর্টকাটে আমি আপনাকে বুঝাই। এগুলো ছোটখাটো কয়েকটা জিনিস, কয়েকজনের প্রবলেম হয়। মনে করেন এখান থেকে একটা হিট এখানে যাচ্ছে, এখান থেকে একটা হিট এখানে যাচ্ছে, তাহলে এখানে যদি টেম্পারেচার T1 হয় আর এর টেম্পারেচার T2 হয়, তাহলে T1 আর T2 কি সেম? T1 আর T2 কিন্তু সেম না। তাহলে যদি সেম না হয়, এইটার এন্ট্রপি কি ছিল? S1 Q বাই T1, রাইট?
এটা আপনারা একটু প্রবলেম হচ্ছে, Q/T1, আর এটার এন্ট্রপি কি হবে S2 Q/T2 কিনা। তাহলে এটা টেম্পারেচার, এটা টেম্পারেচার আর এটার টেম্পারেচার কিন্তু সেম না। এবং আরেকটা কথা হচ্ছে এরা এরা কি প্রসেস, রিভার্সিবল প্রসেস। হ্যাঁ, রিভার্সিবল, এরা কিন্তু রিভার্সিবল কথাটা কি, রিভার্সিবল মানে আবার ফেরত আসবে। হ্যাঁ, তাহলে এরা কিন্তু ফেরত আসবে না। এই বস্তুটাতে, এই বস্তুটা থেকে এই বস্তুতে তাপ চলে গেলে সেই তাপ কি আবার ফেরত আসবে? ফেরত আসবে না। তাহলে ফেরত যদি না আসে, আমরা যে এটার এক্সাম্পল দিচ্ছি তার নাম কি হবে? ইরিভার্সিবল প্রসেস। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইরিভার্সিবল প্রসেসের এই তাপমাত্রা T1টা তাপমাত্রা T2 তে কনভার্ট হয়েছে, এবং T1 কখনোই আর T1 এ ফেরত আসা সম্ভব না। T1 যদি 100 ডিগ্রি থাকে, ওই 100 ডিগ্রিটা এখানে ট্রান্সফার হইতে হইতে সে 70 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই 70 কি কখনো 100 তে যাওয়া সম্ভব? এক্সটার্নাল কোনো ওয়ার্কের ব্যাপারটা আপনি বাদ দেন, আপনি জাস্ট প্রসেসটা বুঝেন। এই প্রসেসটাতে এখান থেকে তাপটা এখানে দাবিত হওয়ার পর এই 70 ডিগ্রি আর 100 ডিগ্রিতে যাওয়া পসিবল না। এই কারণে একে আমরা বলি ইরিভার্সিবল প্রসেস, রাইট? তাহলে ইরিভার্সিবল প্রসেসের এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে কিনা, S-S, বলুন তো S কোনটাকে আগে লিখবো, S2 আগে লিখবো না S1 কে আগে লিখবো? S2 ভাইয়া। হ্যাঁ, S2 আগে লিখবো। কেন? হ্যাঁ, S2 আগে লিখবো কারণ এটা টেম্পারেচার ছোট। হ্যাঁ, এটা টেম্পারেচার ছোট হলে এই ভ্যালুটা দিয়ে যখন আমি ভাগ করব, এটার যে কোয়ান্টিটিটা পাবো এটার অবশ্যই কোয়ান্টিটি আরো কম হবে। এটা কম কোয়ান্টিটির একটা ভ্যালু হবে কারণ আমি বড় টেম্পারেচার দিয়ে ভাগ করতেছি, রাইট? তো বড় টেম্পারেচার দিয়ে ভাগ করলে আপনার S1 কি S2 এর চাইতে ছোট হবে না, যার কারণে S2 - S1। তাহলে রিলেশনটা আলটিমেট দাঁড়াইলো এরকম। তাহলে আমি আপনাকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি, যখনই ইরিভার্সিবল প্রসেস আসবে আপনি এই রিলেশনটা লিখতে পারবেন। ইরিভার্সিবল প্রসেস আসলে এই রিলেশনটা লিখতে পারবেন, ঠিক আছে? এবার আসেন রিভার্সিবল। রিভার্সিবল হলে তাহলে ঘটনাটা কি হচ্ছে? রিভার্সিবল, দেখেন তো আমরা যে কথাগুলো বলছি জাস্ট এগুলোর একটু উল্টো করে আপনি চিন্তা করেন। মনে করেন যেখানে যেখানে যাবে না বলছি, হবে না বলছি, ওখানে ওখানে হবে এবং যাবে, রাইট? রিভার্সিবল, ফেরত আসবে। তাইলে এই এই তাপমাত্রা যদি প্রাথমিক অবস্থায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এই এখানে 70 ডিগ্রি হয়েছে, ওকে ফাইন, কিন্তু কিন্তু এর কোয়ান্টিটিটা সেম হয়ে যাবে কারণ এ আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যাইতে পারে, রাইট? এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যাইতে পারে, এবং যারা যেহেতু তারা রিভার্সিবল প্রসেস, তার মানে সে যেভাবেই যা কিছু ঘটাক না কেন তার মধ্যে সে কিন্তু আবার আগের জায়গায় ফেরত যাবে, ঠিক আছে? এই কারণে এদের এন্ট্রপির যে সূত্রটা সেটা কিন্তু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, তাহলে T1 আর এই তাপমাত্রা আর এই তাপমাত্রা যদি সেম হয়, হ্যাঁ, যেহেতু রিভার্সিবল তাদের মধ্যে ইকুইভ্যালেন্স হয়ে যাবে, তাহলে এদের টেম্পারেচার দুইজনেরও কি সেম হয়ে যাবে না? বা টেম্পারেচার সেম না হইলেও এদের এন্ট্রপির যে কোয়ান্টিটিটা S=Q/T, এই জিনিসটা কিন্তু সেম হবে দুইজনের। তাহলে এই জিনিসটা যদি সেম হয় তাহলে ডেল S এর মান 0 আসে কিনা, মানে Q/T এর কোয়ান্টিটিটা প্রাথমিকটাও যদি একটা ভ্যালু সে 10, সেকেন্ডটাও আপনার আরেকটা ভ্যালু আসছে Q/T2, এর ভ্যালু আসবে কত বললাম 10, কোয়ান্টিটি সেম হবে যেহেতু রিভার্সিবল প্রসেস, তাদের মধ্যে ব্যালেন্স হবে, হিটের ব্যালেন্স হবে, হিট এবং তাপমাত্রা দুইজনেরই ব্যালেন্স হবে, যার কারণে তাদের এন্ট্রপির কোয়ান্টিটি যেটা, হ্যাঁ, ভ্যালু যেটা সেটা সেম পাবেন।
তো আপনি যখন ডেল এসটা বের করতে যাবেন আপনি কি লিখবেন, s1 মাইনাস s2 অথবা s2 মাইনাস s1 যেটাই লেখেন না কেন, আপনি একই ভ্যালু লিখছেন না, একই মান লিখছেন না, 0। তো আপনি এই জিনিসটা লিখতে পারেন। তাহলে এটা কি প্রসেসের জন্য, রিভার্সিবল প্রসেসের জন্য, আর এটা ইরিভার্সিবল প্রসেসের জন্য। এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? ওকে ফাইন, ডাউট না থাকলেও সমস্যা নাই। এটা এটা আপনাকে অতিরিক্ত প্যারা দিবে না আর কি। এই যে দেখেন এখানে আমি ছোট করে তাহলে কথাটা লিখছি যে ডেল এস সমান কিউ বাই টি রিভার্সিবল প্রসেসের জন্য, আর ডেল এস ইরিভার্সিবলের জন্য হবে s2 মাইনাস s1। এই কথাটাই শর্টকাটে এখানে লেখা আছে। আচ্ছা, এখন আসেন হিট ইঞ্জিন। আচ্ছা, রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেস আপনারা কি বুঝছেন? মানে ব্যাপারটা হচ্ছে আপনি যে জিনিসটা মোটেই জানেন না সেই জিনিসটা মোটামুটি জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে কিনা, আমি সেটা বুঝাতে চাচ্ছি। আপনি সেইখানেই সবকিছু বুঝবেন ব্যাপারটা এরকম না। আর আমি আপনাকে সবকিছু বুঝাইতে পারবো এই ব্যাপারটাও সঠিক না আর কি। কিন্তু আপনাকে আমি রিভার্সিবল আর ইরিভার্সিবলের প্রসেসটা নেক্সট টাইম আপনি আরো আগ্রহীর সহিত জানার একটা ইচ্ছা, ওটার সৃষ্টি করতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, জানার আগ্রহটা। ওকে, হিট ইঞ্জিন। তো হিট ইঞ্জিন আমরা মোটামুটি ছোটবেলা থেকেই চিনি, যেদিন থেকে আমরা এই, জালাল ভাইয়ের বই বলেন, মেকাট্রাইভ বলেন, যে বইই করি না কেন, অ্যাডমিশন বলেন, ডিপ্লোমায় বলেন, যেখানেই করেন আপনি হিট ইঞ্জিন কিন্তু করছেন। হিট ইঞ্জিনের বেসিক যে ব্যাপারটা সেটা কিন্তু কি, সেটা কিন্তু আপনি হিট দিবেন, ওই হিট থেকে কিছু পরিমাণ তাপ সে বর্জন করবে এবং বাকি তাপগুলা সে কাজে রূপান্তরিত করবে। এই তো হিট ইঞ্জিনের বেসিকটা, রাইট? তাহলে এই হিট ইঞ্জিনটা আমরা এভাবেই জানি যে কাজ পাবো এখানে, এখানে আমরা তাপটা দিব, যার নাম Q2 দিলাম, এবং এখানে কিছু তাপ বর্জন হবে, ওয়ার্ক Q1। তাহলে এটাকে আমরা গৃহীত তাপ বলতে পারি, আর এটাকে আমরা বর্জিত তাপ বলতে পারি। এই Q2 তাহলে আমার ম্যাক্সিমাম টেম্পারেচার এখানেই থাকবে, যেহেতু এটাই ম্যাক্সিমাম, এই সর্বোচ্চ পরিমাণ হিটটাকে আমি ইউজ করে কাজ পাওয়ার চেষ্টা করব, তাহলে এই টেম্পারেচারটা হবে আমার মিনিমাম টেম্পারেচার। তাহলে এখানে কপ, হিট ইঞ্জিনে কপ এবং ইফিসিয়েন্সি, হ্যাঁ দুটো জিনিস সেম। হিট ইঞ্জিনে কপ এবং হিট ইঞ্জিনের ইফিসিয়েন্সি, এই দুটো জিনিস কিন্তু সেম। তাহলে এই দুটো জিনিস যদি সেম হয়, আমার ইফিসিয়েন্সির সূত্রটা কি ছিল, আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, তাহলে আউটপুট আমি কি পাচ্ছি, কাজ পাচ্ছি, ওয়ার্ক ডান। আর ইনপুটে আমি কি দিছি, এই কাজটা কিভাবে পাইছি, তাপ দেওয়ার ফলে। হ্যাঁ, তাহলে কোন তাপটা দিছি, তাহলে এই জিনিসটাকে আপনি ডাব্লিউ কে আপনি Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q2 লিখতে পারেন, এবং এই জিনিসটাকে আপনি টি ম্যাক্স মাইনাস টি মিন বাই টি ম্যাক্স এই জিনিসটা লিখতে পারেন। এই জিনিসটা আমরা কিভাবে লিখি, হ্যাঁ এই জিনিসটা অনেকেই বলে যে এরকম আমরা এরকম লেখার রাইটস রাখি। আমি জানি না, আমি নিজেও হয়তো বলি মাঝে মাঝে, এটা কেউ একদম না বুঝলে তখন শর্টকাটে এটা বলে কোন রকম বাঁচি আর কি।
কিউ সমান এমসিপি টি, এই জিনিসটা লেখা যায় বলে, আমি জানি না লেখা যায় কিনা, বাট আমি যতটুকু জানি এটা লেখা যায় না, এটাকে ডেলটি লিখতে হবে। তাহলে আপনি কিন্তু কিউ টু এর মান টি ম্যাক্স এখান থেকে আনেন নাই আপনি, হ্যাঁ আপনি আনছেন কিন্তু কার্নোটের যে রিলেশনটা আছে কিউ টু বাই কিউ ওয়ান, টি টু বাই টি ওয়ান, কার্নোট ইঞ্জিনের যে রিলেশনটা, এই রিলেশনটা থেকেই আপনি কিন্তু এই জিনিসটা লেখেন। আপনি এটা এখানে বসাইলে এই জিনিসটা আসবে, ঘুরে ফিরে এই জিনিসটাই আসবে। তাহলে এটা মনে থাকবে, এটা এটা রিলেশনটা কিসের? কার্নোট ইঞ্জিন হিট এন্ড টেম্পারেচার রিলেশন। আপনি এখান থেকে আনেন না কিন্তু, বারবার বলতেছি, এটা অনেকেই সান্ত্বনা দেয় যে এখান থেকে আনি, বাট এটা এখান থেকে আসে না, এটা আসে বেসিক্যালি কার্নোট ইঞ্জিনের এখান থেকে। এটাও, এটা কার্নোট ইঞ্জিনের এখান থেকে আপনি যদি কনফিউজড হয়ে যান, হ্যাঁ আমি আপনাকে একটা জিনিস দেখাই, কার্নোটের টিএস ডায়াগ্রামটা তো সবার মনে আছে, আমি একটু করে বলি আপনাকে, আপনি বুঝবেন। যদি থার্মোডাইনামিক্স ক্লাস ভালো করে করে থাকেন তাহলে আপনি বুঝবেন। এই যে টিএস ডায়াগ্রামে আপনি, আপনার কি মনে পড়ে যে এই দুইটা টিএস, আপনার এই এই দুটাতে কিন্তু হিট ঢুকলো না, বেরো হইলো না, এখানে জিরো, এখানেও জিরো, ঢুকলো না এখান দিয়ে, বেরো হবে না, কারণ এরা কনস্ট্যান্ট এন্ট্রপি, রাইট? তাহলে জি ভাই। হিট ঢুকবে একমাত্র এখান দিয়ে এবং হিট বেরোবে এখান দিয়ে, রাইট? জি ভাই। হ্যাঁ, তো এখানকার এই দুটো হিটের রিলেশন থেকে এই যে কিউ টু এবং কিউ ওয়ান এর রিলেশন করলে এই জিনিসটা আসে। ঠিক আছে, এটা আপনারা চাইলে করতে পারেন, সমস্যা নেই। তাহলে এটি কি প্রসেস? 2 3 আইসোথার্মাল কিনা? তাহলে জি আইসোথার্মালের, ভাই, আছে তো। আইসোথার্মালের কিউ সূত্রটা কি ছিল? আইসোথার্মালের কিউ সূত্র আমরা কি ভুলে গেছি? এম আর টি ওয়ান ভাগ লন টি টু বাই টি ওয়ান, আর সরি এখানে আপনি পি ওয়ান ভাগ পি টু অথবা বি টু বাই বি ওয়ান, এই জিনিসটা লিখতে এটাই পারেন। জি ভাই। হ্যাঁ, তো এই দেখতেছেন এই সেকেন্ডটা তো গিয়েও কিন্তু সেম জিনিসটা লিখতেছেন আপনি, সেকেন্ডটা তো গিয়েও সেম জিনিসটা লেখার কারণে এই যে এই জায়গাটা শুধু থেকে যাচ্ছে, এটাও কাটা যাবে, ভাগ করলে একটা আরেকটার এটাও কাটা যাবে, কোয়ান্টিটি সেম হবে এদের। যার কারণে শুধু থাকতেছে কিউ ইকুয়াল এম আর টি ওয়ান, তো কিউ টু এর বেলায় কি হবে? এম আর টি টু নিশ্চয়ই। MRT2। হ্যাঁ, তো রেশিও করলে দেখেন তো এম আরও কাটা যাবে, শুধু টি আর টি থাকছে, সেটাই এইভাবে আসছে বেসিক্যালি। এই কারণে এটাকে আমরা বলি কার্নোট ইঞ্জিন হিট এন্ড টেম্পারেচার রিলেশন। এই জিনিসটা এখান থেকে আমরা এই জায়গাটাতে বসাই, এই মানগুলো বের করি। আশা করি আপনারা বুঝছেন। তো আমরা রিলেশনটা আলটিমেট বিল্ড আপ করতে পারলাম টি ম্যাক্স মাইনাস টি মিন বাই টি ম্যাক্স। এটা হচ্ছে আমার পপ অর হিট ইঞ্জিনের ইফিসিয়েন্সি সূত্র। এখন এখানে ছোট আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে এখানে রিজার্ভার আছে কয়টা, হিটিং সোর্স আছে কয়টা, আপনি কয়টা সিস্টেম থেকে, কয়টা রিজার্ভার থেকে হিট আপনি নিতে পারবেন? একটা জাস্ট, হ্যাঁ জাস্ট এখান থেকে হিটটা আসবে, কিন্তু আমি অনেকগুলো রিজার্ভার থেকে হিট গুলো নিতে পারি। এদেরকে প্যারালাল করে দিয়ে আপনি অনেকগুলো সোর্স থেকে হিটটা নিতে পারেন। তাহলে হিট ইঞ্জিন কাজ পাবো বেশি কাজ পাওয়ার জন্য, আর কিছু না, টার্গেট হচ্ছে বেশি কাজ পাওয়ার জন্য। Q1, ভাই, হিট ইঞ্জিনের ওয়ার্ক ডানটা একটু বুঝাই দিন। এই যে ওয়ার্ক ডান দেখেন, আপনি কিউ টু ঢুকাইছেন, কিউ ওয়ান বের হইছে, তাহলে দেখেন তো এই সিস্টেমটা থেকে সিস্টেমে কে ঢুকলো আর কে বের হইলো, জাস্ট এদের একটা রেজাল্ট করেন। ঢুকলো কে? কিউ টু, বেরোলো কে? ডাব্লিউ আর কিউ ওয়ান।
এই দুটাকে আপনি রিলেশন করলে ডাব্লিউটা পেয়ে যাবে। ও আচ্ছা। অথবা আপনি আরো চিন্তা করতে পারেন, আপনি 100 কিলো জুল তাপ দিলেন, 10 কিলো জুল তাপ বর্জন করলেন, তাহলে 90 কিলো জুলে কি পাবেন? কাজ পাবেন। ওয়ার্ক ডান। তো আমি যেটা বলতে চাচ্ছি, রিজার্ভার নট অনলি একটা, বাট অলসো টু টাইপস অফ রিজার্ভার ক্যান বি এক্সিস্ট, থাকতে পারে। এই যে জিনিসটা এখানে লেখা আছে, তো এটা আমি বলছিলাম এতক্ষণ বকবক করছি, এটা আপনারা বুঝার কথা না। ম্যাথ আছে কিছু, ম্যাথগুলো করব, দেন আমরা রিভার্স কার্নোট সাইকেল নিয়ে একটু আলোচনা করব। এখানে একটা দুটো ম্যাথ আছে, এগুলো আমরা একটু দেখি। 1 নম্বর যে ম্যাথটা, আচ্ছা আপনাদের ম্যাথগুলা যে ইংলিশে হচ্ছে প্রশ্নটা, আমি বারবার বলতেছি প্রশ্নটা ইংলিশে হচ্ছে বিধায় আপনাদের কি প্রবলেম হচ্ছে? আচ্ছা যাই হোক, প্রবলেম হচ্ছে না আশা করি। যদি প্রবলেম, হ্যাঁ যদি প্রবলেম মনে করেন তাহলে প্রবলেম, আর যদি আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের কিছু চিন্তা করেন যে না আমার তো বুয়েটের বা মিস্টের টিচাররা, এটা তো আমার ডিপ্লোমার বইগুলা কাটাকাটি করে দেন আমার জন্য কোশ্চেন তৈরি করবে না, স্বাভাবিকভাবে ওরা ভার্সিটিতে যে স্টুডেন্ট গুলারে পড়ায় ওখানকার যে রেফারের বইগুলা থাকে, হ্যাঁ টিচাররা যে বইগুলা রেফার করে স্টুডেন্টদেরকে, ওই বইগুলার এই বেসিক কিছু ম্যাথ আপনাদের জন্য উঠাই দিবে। সর্বোচ্চ হলে কি করবে, সেই ইংলিশ কোশ্চেনটাকে বাংলায় করে দিবে, শেষ। এর বেশি তো ঝামেলা করবে না। না ভাইয়া, বিশেষ করে হুম। ইংলিশে দিলে ভালো। না ওরা বাংলা করে যে এগুলো অর্থগুলো বুঝতে কষ্ট হয়ে যায় ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টা হয়ে যায় এরকম। উল্টো হয়ে যায়, হ্যাঁ কিছু জিনিস উল্টো হয়ে যায়, ব্যাপারগুলো ধরা যায় না বাংলা দিলে। জি ভাইয়া। আচ্ছা 1 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে এই হিট পাম্প কেন আসছে প্রথমটাতে? আচ্ছা যাই হোক, আমরা তো হিট পাম্প, হিট ইঞ্জিন সব এক। আচ্ছা আমরা 2 নম্বর ম্যাটটা দিয়ে শুরু করি, ওটা আমাদের জন্য বেস্ট হবে। The engine of a car is operating with the thermal efficiency 35%, মানে একটা কারের ইঞ্জিন অপারেট করছে থার্মালি তাপীয় দক্ষতা কত পার্সেন্ট? 35%। Let us assume that এয়ার কন্ডিশনার হ্যাজ এ কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স 3। ওই যে যে কারটা আছে, ওই কারের ভিতরে এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকবে না, ওই এয়ার কন্ডিশনিং সিস্টেমের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, তার মানে কপ আর, এটা হচ্ছে 3। ওয়ার্কিং এজ এ রেফ্রিজারেটর কুলিং দ্য ইনসাইড ইউজিং ইঞ্জিন শ্যাফট টু ড্রাইভ ইট, মানে আমি এই কম্প্রেসরটাকে এই অর্থাৎ এয়ার কন্ডিশনারের যে রেফ্রিজারেটরটা আছে, হ্যাঁ এই রেফ্রিজারেটরটাকে আমি চালানোর জন্য ইঞ্জিনের শ্যাফটটা ইউজ করছি। তার মানে বুঝতে পারছেন আপনি, একটা হিট ইঞ্জিন আছে আপনার কাছে, ওখান থেকে যে ওয়ার্কটা পাবেন সেই ওয়ার্কটাই আপনি কোথায় দিবেন? রেফ্রিজারেটরে দিবেন। নাও হাউ মাচ ফুয়েল এনার্জি এক্সপেল টু রিমুভ 1 কিলোজুল ফ্রম দ্য ইনসাইড, মানে আপনার কতটুকু ফুয়েল এনার্জি এক্সপেল করতে হবে শুধুমাত্র আপনাকে জাস্ট 1 কিলোজুল তাপ ইনসাইড গাড়ির ভিতর থেকে বের করতে, আপনাকে কতটুকু ফুয়েল ওই ইঞ্জিন চালানোর জন্য ব্যবহার করতে হবে। কোশ্চেন এতটুকুই, এটা এভাবেই কোশ্চেনটা আছে। তো আমরা এটা নিয়ে একটু মানগুলো একটু লিখি, দেন চিত্রে আসি। সো আমরা যেই হিট ইঞ্জিনটা ইউজ করব, হিট ইঞ্জিন, এটার এফিসিয়েন্সি হচ্ছে 35%, এবং যে রেফ্রিজারেশন সিস্টেমটা আছে ওটার কপ হচ্ছে 3, এবং আমার রেফ্রিজারেটর সিস্টেমটা হিট রিমুভ করবে কত? হিট রিমুভ 1 কিলোজুল, 1 কিলোজুল তাপ বের করবে। এই 1 কিলোজুল তাপ বের করার জন্য আমার কতটুকু ফুয়েল, কত এনার্জির ফুয়েল লাগবে, এটাই আপনাকে জিজ্ঞেস করছে, ফুয়েল এনার্জি। ফুয়েল, এই আপনাদের কারো কি মাইক্রোফোন চালু? হ্যাঁ, ফুয়েল এনার্জি ওয়াট। তাইলে দেখেন এই ম্যাথটা করার আগে
আপনার কিন্তু আরেকটা জিনিস কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে হিসেবে, সেটা হচ্ছে রেফ্রিজারেটর। হ্যাঁ, তো আমরা হিট ইঞ্জিনটা পড়লাম যে হিট ইঞ্জিনটা কি করবে, একটা হাই টেম্পারেচার রিজার্ভার থেকে তাপ দিয়ে একটা হিট ইঞ্জিনে দিবে এবং ওই হিট ইঞ্জিনটা আমাকে কাজ দিবে এবং বাকি তাপ সে বের করে দিবে। চিল ওয়ার্ক, এটা ছিল হিট ইঞ্জিন। তাহলে রেফ্রিজারেটরটা কি করছে, হায়ার টেম্পারেচার লোয়ার টেম্পারেচার, এবং এই রেফ্রিজারেটরটাকে চালানোর জন্য আপনার উল্টা কাজ দিতে হবে, উল্টো কাজ একে দিতে হবে। এবং রেফ্রিজারেটরটা কি করে, রেফ্রিজারেটর করে কি, এই লোয়ার রিজিয়ন থেকে, হ্যাঁ এই লোয়ার রিজিয়ন থেকে তাপ নিয়ে, বুঝেন, লোয়ার রিজিয়ন থেকে তাপ নিয়ে কম্প্রেসরের সাহায্যে সে হায়ার রিজিয়নে তাপটা ছাড়বে। তাহলে লোয়ার রিজিয়ন থেকে তাপ নিল Q1 এবং হায়ার রিজিয়নে তাপ ছাড়লো সে Q2 বাই হেল্প অফ